আপনারা শুনছেন গল্প নিয়ে আড্ডা প্রাইম। আজকের আড্ডায় আপনাদের শোনাব ইন্দ্রনাথ রুদ্রের আরও একটি রোমাঞ্চকর কাহিনী। আজকের গল্প অদৃশ বর্ধনের লেখা আমার মনের মরীচিকা। গল্পটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। শুনতে থাকুন আজকের আড্ডার গল্প আমার মনের মরীচিকা। অনেক দূরে চলে এসেছি মৃগাঙ্ক। কিছুদিন আমার কোনো খবর পাবে না। বন্ধুভাগ্য আমার ভালো বলেই তোমার মতো বন্ধু পেয়েছি, কবিতা বৌদির মতো বন্ধু স্ত্রী পেয়েছি। আমার এই নিঃসঙ্গ জীবনটাকে তোমরা দুজনে স্নেহ ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলেছ। ভালোবাসো বলেই আমার এতদিনের আনন্দ, এই পেশাবদ্ধ অভিজ্ঞতা নিয়ে কত গল্পই না লিখেছ। সেদিন ভবিষ্যৎ বঙ্গ সাহিত্য সম্পর্কে শরৎচন্দ্রের মন্তব্য পড়ছিলাম। যেদিন আনন্দের ভেতর দিয়ে লিখতে পারা যাবে, সেই দিন আবার সাহিত্য সৃষ্টির দিন ফিরে আসবে। ওর মনে হয়েছিল বড় সাহিত্যিক আমাদের দেশে এখন আর জন্মাবে না। মৃগাঙ্ক, তুমি বড় সাহিত্যিক নও, নিজেকে সাহিত্যিক বলে কখনো দাবিও করনি, কিন্তু তুমি যা লিখেছ তা আনন্দের ভেতর দিয়েই লিখেছ। সে আনন্দ আমার ক্ষুদ্র কীর্তিকে 5 জনের মধ্যে ছড়িয়ে দেওয়ার মধ্যে থেকেই পেয়েছ। আনন্দ আমিও পেয়েছি, নইলে আর 5টা বঙ্গ সন্তানের মতো চাকরি বাকরি না করে অপরাধী শিকারে মত্ত হলাম কেন? বহু বছর ধরে এই মৃগয়ায় আনন্দ পেয়েছি মৃগাঙ্ক। এখন আমি ক্লান্ত। বিষাদ কাটিয়ে ওঠার জন্যে বিষয়ান্তরে মনোনিবেশ করার প্রেসক্রিপশন করেন ডাক্তাররা। আমি বোধহয় নিজে থেকেই তাই এই সৃষ্টি ছাড়া পেশায় তন্ময় হয়েছিলাম এতগুলি বছর। মৃগয়ামত্ত হয়েছিলাম ইচ্ছে করেই, ভুলে থাকার জন্যে, মনের ভেতরে চাপা পড়ে থাকা বেদনাকে এড়িয়ে থাকার জন্যে। কিন্তু মনের সঙ্গে ছলনা দীর্ঘদিন করা যায় না। মরীচিকার স্বরূপ একদিন না একদিন ধরা পড়েই। আমার এই আত্মবঞ্চনা আজ আমাকে পীড়া দিচ্ছে। আনন্দের অন্বেষণে এই পেশায় এসে আমার মনে হচ্ছে অনেকের নিরানন্দের কারণ আমি হয়েছি। এতদিন আত্মশ্লাঘা অনুভব করেছিলাম, দেশ আর দশের মঙ্গল করছি। ভুল ভুল, এই অহংকারই আমাকে অন্ধ করে রেখেছিল এতদিন। দেশ আর দশের সেবা করতে হয় কি করে তা আটপৌরে মানুষদের কাছেই জেনে নেওয়া উচিত ছিল। সরাসরি তাদের মুখের মধ্যিখানে তাকিয়ে তাদের মনের মানদণ্ডে বুঝে নেওয়া উচিত ছিল তারা কি চায়। তাদের জীবনধারার মধ্যে প্রবিষ্ট হয়ে গিয়ে তাদের ছোট ছোট মঙ্গলের পথগুলিকেই আবিষ্কার করতে পারলেই শ্রীবাস্তব কল্পস্বর্গ এই মর্তেই হয়তো রচনা করা যায়। কিন্তু আমরা কেউ তা করি না। তাই 84-তে অরওয়েলের বিভীষিকা বর্ষের মতো আমিও আমার বিভীষিকা বর্ষ যাপন করেছি। মরীচিকার পেছনে ছুটে ছুটে ক্লান্ত হয়ে পালিয়ে এসেছি অনেক দূরে। নিরালায় নির্জনে আত্মসমীক্ষা করে চলেছি। কি পেয়েছি বলতে পারো? এতগুলো বছর ধরে এত অপরাধী স্বীকার করে কটা মানুষের প্রাণে আনন্দ দিতে পেরেছি, কজনকে সুখী করতে পেরেছি, কটা জীবনে আশার প্রদীপ জ্বালতে পেরেছি, কটা সংসারে শান্তি সমীরণ বওয়াতে পেরেছি। বরং ঠিক তার উল্টোটাই ঘটিয়েছি। আমার মনের এই মরীচিকা আর অস্পষ্ট নয় আমার কাছে। ভাষার স্থপতি তুমি নও। গল্প উপন্যাসের যে বিষয়বস্তু তুমি নির্বাচন করেছ সেখানে এই স্থাপত্য দেখানোর সুযোগও নেই। ভাষার ছন্দমায়া তাই তোমার লেখায় কখনো ফুটে ওঠেনি। ভাষা শিল্পের সুরম্য শিবিরে আবদ্ধ হয়ে থাকাটাও তোমার লক্ষ্যমাত্রা নয়। সংঘর্ষে জড়িয়ে পড়াটাই আমার নেশা, অঘটনের মধ্যে মিশে যাওয়াটাই আমার আনন্দ। তুমি তোমার সরল ভাষার দীপাধার নিয়ে আমার এই নেশা আর আনন্দকেই উদ্ভাসিত করেছ 10 জনের সামনে। তোমার গল্পে আমি কখনো হয়েছি রংমহলের রাজা, কখনো দেখিয়েছ আমার হিরণ হাসির কিরণ, কিন্তু কখনো ভাবনি আমার কুটিল হাসিও ঘটিয়ে তোলে জটিল সর্বনাশ।
তুমি রুদ্রের ডম্বরধ্বনি শুনিয়েছ তোমার পাঠক পাঠিকাদের, কিন্তু তার জীবনের স্থূল মিথ্যার খেলাকে কখনো ধরতেও পারোনি। তুমি লিখেছ তার শান দেওয়া খড়গসম ললাটে বুদ্ধি দিচ্ছে পাহারা, কিন্তু শান দেওয়া প্রতারণার ছুরিটা তোমার নজর এড়িয়ে গেছে। তুমি দেখেছ তার তীক্ষ্ণ সজাগ আঁখি, দেখেছ কটাক্ষে তার ধরা পড়ে কোথায় কার ফাঁকি, কিন্তু দেখনি তার নেশাভ্রান্ত চরিত্রের ঝড়ের কলোল্লাস, বিদ্যুতের অট্টহাস। তুমি দেখেছ তার উড়ো পাখির ডানার মতো যুগল কালো ভুরু, কিন্তু কখনো কি খেয়াল করেছ কি তীব্র তার হাস্য? মৃগাঙ্ক, আমি সেই ইন্দ্রনাথ রুদ্র, তোমার কপট প্রতারক প্রবঞ্চক বন্ধু ইন্দ্রনাথ রুদ্র। আমাকে তুমিও ধরতে পারোনি। ঘরে ঘরে সর্বনাশের বহ্নিশিখা জ্বালিয়ে আজ আমি ক্লান্ত, অনুতপ্ত, বিমর্ষ। আমার চোখ খুলে দিয়েছে একটি মেয়ে, ছোট্ট একটি মেয়ে। অহল্যা যেমন মুনির সাপে পাষাণ হয়ে গিয়েছিল, মাঝে মাঝে মনে হতো আমিও বুঝি কারো সাপে পাষাণ হয়ে পড়ে আছি জীবনের সুবিস্তীর্ণ প্রান্তর বক্ষের ওপর দিয়ে। আমার শাপান্ত ঘটিয়েছে বোধহয় এই মেয়েটি। আমার মনের কঠিন শুষ্ক শয্যার ওপর একটিমাত্র কচি স্নিগ্ধ শ্যামল ঘাস বলা যায় এই মেয়েটিকে। নামটিও তার মিষ্টি, শ্রাবণী, নীলবর্ণের বনফুল সেন। শ্রাবণীকে কিছুদিন হলো অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম আমার ঘরদোর মোছা আর বাসন মাজার কাজে। সপাকে আহার এখনও করি, বরাবরের অভ্যেস। ওই কাজটি কারো হাতে তুলে দিতে মন চায় না। প্রেশার কুকারে বেশিক্ষণ সময়ও লাগে না, কিন্তু ঘরদোর বাসনপত্র পরিষ্কার রাখতে ইদানিং বড়ই আলস্যবোধ করছিলাম। মাসান্তে মাত্র 15 টাকা বেতনের বিনিময়ে শ্রাবণী আমাকে এই ঝঞ্ঝাট থেকে মুক্তি দিয়েছে। খুবই গরিব, মাথার চুলে কোনো দিন তেলের ছোঁয়া লাগে বলে মনে হয় না। রুখু লালচে চুল চিরুনি দিয়ে আঁচড়ে রাখে। একটাই লাল ফ্রক রোজ পরে। রোজ ভোর 5টায় আসে। আমি ঘুম থেকে উঠি কাক ডাকবারও আগে, বেরিয়ে ফিরি কাক ডাকবার সময়। শ্রাবণী আসে তারপর। রোজ শিউলিতলা থেকে ফুল কুড়িয়ে আনে, প্লেটে করে সাজিয়ে রাখে টেবিলে। ডাল শুদ্ধ ফুল এনে রাখে ফুলদানিতে। জল পাল্টে দেয় নিজেই, আমাকে কিছু বলতে হয় না। একদিন সে যাবার সময় বলে গেল, কাকু আজ বিকেলে আসতে একটু দেরি হবে। রোজ বিকেলে শ্রাবণী আসতো 4টে বাজলেই। সেদিন এলো 6টায়। ঘর মুছতে মুছতে হাসি হাসি মুখে নিজেই বললে, দাদার কাছে গেছিলুম কাকু। দাদা বললে আজকে থেকে যা, তোমার কষ্ট হবে বলে চলে এলুম। আমি বললাম, বেশ করেছিস। দাদার কাছে গেছিলিস কেন, বেড়াতে? না, টাকা আনতে। টাকা আনতে কেন? 5-6 দিন খাওয়া হয়নি যে। সে কি, 5-6 দিন খাসনি? না। টাকা পেয়েছিস? না। আজ তাহলে খাবি কি? হাসল শ্রাবণী। ঘর মুছতে লাগলো মাথা নিচু করে। আমি একটু চুপ করে থেকে বললাম, আমাকে বলিসনি কেন? না খেয়ে থাকতে কষ্ট হয় না? শ্রাবণী কথা বলল না। আমি মানিব্যাগ খুলে 10টা টাকা দিয়ে বললাম, আবার দরকার হলে বলবি। শ্রাবণী আর বলেনি। দাদার কাছ থেকেই নাকি টাকা এনেছিল। 4-5টা ছোট ভাই বোন আর মাকে নিয়ে কখনো একবেলা কখনো দুবেলাই না খেয়ে থেকেছে। দাদা সেই কারণেই একা থাকে, বাবা নেই। শ্রাবণীর বয়স বড়জোর 12। এর দিন কয়েক পরেই ট্যাক্সি ড্রাইভার বলবন্ত সিং খুন হলো আমাদের পাড়াতেই, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে, নোংরা জলের নালার একটু দূরে। বেলেঘাটা সিআইটি বিল্ডিংস তুমি দেখেছ। বাইপাসটা গেছে তার গা ঘেঁষে। কিছুদিন আগেও এই বিল্ডিং ছিল কলকাতার পূব অঞ্চলের শেষ প্রান্ত। তারপরেই 24 পরগনা, ধুধু মাঠ আর ভেরি। এখন সেখানে সল্টলেক স্টেডিয়াম তৈরি হচ্ছে। ফ্ল্যাট বাড়ির পর ফ্ল্যাট বাড়ি উঠছে। চিরনিদ্রিত সুদীর্ঘ অজগর সাপের মতো ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস এই দুয়ের মাঝ দিয়ে যেন জড়শয়নে শুয়ে রয়েছে, স্থির, অবিচল, ধুলোয় লুণ্ঠিত। রাত্রিদিন তার উপর দিয়ে ঘুরতে ঘুরতে ছুটে যাচ্ছে চাকা, হেঁটে যাচ্ছে চরণ। অহর্নিশ দুঃস্বপ্নের মতো বিচিত্র শব্দ
আবর্তিত হয়েই চলেছে। চরণের আর চাকার স্পর্শে হৃদয় পাঠ করার বিদ্যে যদি এই মহাপথের জানা থাকত, তাহলে বলতে পারত কে বাড়ি যাচ্ছে, কে এয়ারপোর্টে যাচ্ছে, কে দক্ষিণের বালিগঞ্জ পার্ক সার্কাসে যাচ্ছে, কে জিরোতে যাচ্ছে, কে শ্মশানে যাচ্ছে। জানে না বলেই ধরতে পারেনি গভীর রাতে বলবন্ত সিং ট্যাক্সি চালিয়ে এসেছিল তার বুকের ওপর দিয়ে নিয়তির নির্দেশে দেহপিঞ্জর ত্যাগের লিখনকে সত্য করে তুলতে। মৃগাঙ্ক, গল্প লিখতে বসে তুমি অনুপুঙ্খ বর্ণনা দাও সারস্বত উদ্দেশ্যে, আমি দেব কেবল প্রতিবেদন। সিআইটি বিল্ডিংয়ের শেষ প্রান্তে যেখানে খাল বুঝিয়ে ওপর দিয়ে সড়ক নির্মিত হয়েছে, সেই জায়গাটা ছাড়িয়ে ধাপালক পাম্পিং স্টেশনের পাশ দিয়ে দক্ষিণে একটু গেছিলে মনে আছে? দুর্গন্ধে প্রাণ আইঢাই করে উঠেছিল, নাকে রুমাল চাপা দিয়েছিলে। এখান থেকে এই সড়কটা সোজা গিয়ে একটু বায়ে বেঁকে চলে গেছে ধাপা বানতলার আবর্জনা স্তূপের দিকে। সিএমডি এর স্বপ্ন একদিন এই রাস্তা 250 ফুট চওড়া হবে, মাঝখানে সবুজ মধ্যপটি থাকবে, 6 রকমের পথ থাকবে এই 250 ফুটের ওপর। সুভাষ সরোবরের ধারে কাদাপাড়া টিলার মতো টিলা উদ্যানও গড়ে উঠবে। পুরো সড়কটাই আলো ঝলমলে থাকবে। আপাতত এ রাস্তায় হাঁটলে অথবা গাড়ি চালালে পদে পদে গরু মোষের সঙ্গে ধাক্কা লাগে, পায়ের তলায় সাপ কিলবিল করে উঠে নেমে যায় দুপাশের ভেরির জলে। রাত্রে গাড়ি চালাতে গিয়ে বুক ঠিপ ঠিপ করে অন্ধকারে, হেঁটে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। উহু হু হু দীর্ঘশ্বাস, সুখ দুঃখ, জরা যৌবন, হাসি কান্না, জন্ম মৃত্যু, ধনী দরিদ্র সমস্তই ওই নিঃশ্বাস ধুলোস্রোতের মতো উড়ে যায় সুদীর্ঘ নিস্তব্ধ এই সড়কের উপর দিয়ে। কলকাতা পুলিশের সজাগ দৃষ্টি থাকে এই দিকে। এই সেদিন পর্যন্ত পুলিশ চৌকি ছিল বিল্ডিংয়ের মোড়ে। তখন পার্টিতে পার্টিতে বোমাবাজি হতো, দিবালোকে মানুষ খুন হতো, পুলিশ প্রহরী তর্জনী শাসনে তা কমে আসে, পুলিশ চৌকিও উঠে যায়। কিন্তু রাতের আধারে কালো জিপ টহল দিয়ে যায় জোরালো হেডলাইট জ্বালিয়ে, কেননা পুরনো বিল্ডিংয়ের এক কোণে গড়ে ওঠা নতুন বিল্ডিংয়ে গভীর রাতে নাকি ট্যাক্সি ঢোকে কলকাতার দিক থেকে। কিছুক্ষণ পরে সড়ক বেয়ে চলে যায় সল্টলেক বা গড়িয়ার দিকে। পুরো সড়কটাই এখন বেআইনি কারবারের সড়ক হয়ে দাঁড়িয়েছে। নোংরা জলের খালের পাশে কালো জিপটার হেডলাইটে হঠাৎ দেখা গেছিল দুমড়ে মুচড়ে পড়ে থাকা একটা দেহ, কালো পিচের রাস্তা থেকে একটু দূরে ঘাস জমির ওপর। ঘাটটা অস্বাভাবিকভাবে বেঁকে রয়েছে পিছনে। দাঁড়িয়েছিল কালো জিপ। রাত্রের প্রহরীরা নেমে গিয়ে পেয়েছিল বলবন্ত সিংকে। পকেট থেকে ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করতেই পাওয়া গিয়েছিল তার পরিচয়। ট্যাক্সিটা কিন্তু দেখা যায়নি। ঘাস জমির ওপর চাকার দাগ ছিল। হেডলাইট আর অনেকগুলো টর্চ বাতির আলোয় দেখা গেছিল চোখ ঠেলে বেরিয়ে এসেছে বলবন্ত সিংয়ের। লড়েছে প্রাণপণে, টেরিন শার্ট ছিঁড়ে ঝুলছে দুপাশে। রঙিন সুতির মাফলারটা মুখ আর নাকের ওপর দিয়ে প্রচণ্ড শক্তিতে টেনে 3টে গিঁট দিয়ে বেঁধে দেওয়া হয়েছে পেছনে। গলার ওপর আঙ্গুলের ছাপ। নিষ্ঠুরভাবে শ্বাসরোধ করা হয়েছে সব দিক দিয়েই। বেলেঘাটা থানার বড়বাবুর সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক আছে। কি জানি কেন ভদ্রলোক আমাকে ভালোবাসেন। কারণে অকারণে বাড়ি আসেন, পকেট ভর্তি চুরুট বের করে আমাকে খেতে দেন, নস্যির ডিবেও বাড়িয়ে দেন। শীর্ণকায় এবং দীর্ঘকায় এই ভদ্রলোকই বলতে গেলে আমাকে চুরুট আর নস্যিতে রপ্ত করে ছেড়েছেন। অট্ট হেসে বলেন, দিনে অন্তত একবার চার্চিল ক্যালকাটার চার্চিল মশায় চুরুট আর নস্যি দুটোতেই মজা পেতেন, দুটো দিয়ে ব্রেন সাপ রাখতেন। এর নাম ধরণী ঘোষাল, কৃষ্ণকায় হাস্যমুখ সদাশয় আড্ডাবাজ পুরুষ। উনিই আমাকে দেখালেন বলবন্ত সিংয়ের লাশটা। শুনলাম পকেটে গোটা 50 টাকা ছিল। দিনের শেষে ওই রকম রোজগারই হতো রোজ। টাকা নেই, ট্যাক্সিও নেই। ওয়েস্টার্ন কান্ট্রির মতো ট্যাক্সি ছিনতাই আরম্ভ হয়েছে দিল্লির পর কলকাতাতেও। কিন্তু
ট্যাক্সি ড্রাইভারকে খুন করতে গেল কেন? ফেলে পালালেই তো হতো। অটোপসি রিপোর্ট দেখলাম, ডেথ বাই স্ট্র্যাঙ্গুলেশন। শ্বাসতন্ত্র এক্কেবারেই জখম। নাক আর মুখের পেছনে 4.5 ইঞ্চি লম্বা ফাদল সদৃশ ফ্যারিংস বা ভয়েস বক্সের ওপর প্রচণ্ড চাপ পড়েছে। কঠিন কার্টিলেজ দিয়ে গড়া ফ্যারিংস গাত্র সবসময় খোলা থাকে, কিন্তু প্রচণ্ড চাপ দিয়ে তা থেতলে দেওয়া হয়েছে। বলবন্ত সিংয়ের অনামিকায় আংটি পরার কোনো দাগ দেখলাম না, কিন্তু ঘড়ি পরার দাগ আছে বাম মণিবন্ধে। ঘড়ি পাওয়া যায়নি। ধরণীবাবু জানালেন, ট্যাক্সি ড্রাইভারদের অ্যাসোসিয়েশন ওয়ান ডে স্ট্রাইক করতে চলেছে। হত্যাকারীকে ধরতে না পারলে আরও জল গড়াবে। অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্ষমতাবান ব্যক্তি, মেম্বার অফ পার্লামেন্ট, চাকরি নিয়ে না টানাটানি করে। কলকাতা নামক মনুষ্য অরণ্যে গাড়ি চাপা পড়ে আর অনাহারেই রোজ কতজন অক্কা পাচ্ছে কেউ মাথাও ঘামায় না। একটা ট্যাক্সি ড্রাইভার না হয় জীবন সংগ্রাম থেকে ছাড়ান পেল, তা নিয়ে এত হইচই করার কি আছে? শুনতে শুনতে শ্রাবণীর মুখটা মনে পড়ে গেছিল। সত্যিই তো, 4-5 দিন না খেয়ে হাসি মুখে আমার খিদমত খেটে গেছে বাচ্চা মেয়েটা। কেউ তো খবর রাখেনি। নিন নিন খান। হাতে একটা চুরুট গুজে দিয়ে বলেছিলেন ধরণী ঘোষাল, ব্রেনটাকে একটু ঝাঁকুনি দিয়ে দেখুন না, হোমিওসাইড স্কোয়াডকে হেল্প করতে পারেন কি না। লাখ লাখ লোকের মধ্যে থেকে কিলার খুঁজে বার করতে গিয়ে সারা নিজেই না কিল্ড হয়ে যায়। বলতে বলতেই এসেছিল টেলিফোন। হ্যাঁ, আমি ধরণী ঘোষাল। তরণী এবার ডুবলো বলে। পাওয়া গেছে ট্যাক্সিটা। অ্যাবান্ডন্ড, আর্মহাউস স্ট্রিট থানার সামনে। ফুয়েল মিটারের ইন্ডিকেটর ইয়ের দাগে। নো ক্লু। গুড। ঠকাস করে রিসিভার নামিয়ে রেখে ধরণী ঘোষাল জানালেন, বড় জব্বর পরিহাস করে গেছে হত্যাকারী। খালি ট্যাক্সি রেখে গেছে থানার সামনেই। বুকের পাটা তো কম নয়, পুলিশকে চ্যালেঞ্জ। আমি বলেছিলাম, তা নয়, চ্যালেঞ্জের ব্যাপারই নয়। থানার সামনে ট্যাক্সি ফেলে যাওয়ার দরকার হলে কাছাকাছি থানাগুলো ছেড়ে গিয়ে আমহার্স্ট স্ট্রিট থানা পর্যন্ত যাওয়া কেন? আসলে তেল ফুরিয়ে গেছিল। জিজ্ঞেস করেছিলাম, গাড়ির মুখটা কোন দিকে ছিল বলেছে? ধরণীবাবু বললেন, উত্তর দিকে, রাজা রামমোহন রায়ের বাড়ির দিকে। কিন্তু ইন্দ্রনাথবাবু, সন অফ সোয়াইনটাকে এখন কোথায় পাই বলুন তো? সন নয়, বলুন সন্স। একজন হত্যাকারী নয়, একাধিক। দুজন তো বটেই, 3 জন হওয়াও বিচিত্র নয়। বলবন্ত সিং শক্তিশালী যুবক, লড়েওছ প্রাণপণে, কিন্তু পারেনি অতজনের সঙ্গে। তাচ্ছিল্যের সঙ্গে ধরণীবাবু বললেন, অবভিয়াসলি। আমি বললাম, বলবন্ত সিংয়ের ডেরায় হানা দিয়েছেন? এই যাব বলেই তো আপনাকে পাকড়াও করে নিয়ে এলাম। চলুন। ভবানীপুরে বলবন্ত সিংয়ের আস্তানায় উল্লেখযোগ্য কিছুই পাওয়া যায়নি। ব্যাচেলার, একা থাকতো একটা ছোট্ট ঘরে। মদের খালি এবং ভর্তি বোতল আর ফিল্ম স্টারদের ছবিতে বোঝাই ঘর। দেওয়ালে সাটা বিশেষ একটা নায়িকার বুকের ওপর কলম দিয়ে একা হরতন, তীরবিদ্ধ। স্যাডিস্ট একদৃষ্টে সেদিকে চেয়ে আছি দেখে নাক কুচকে বলেছিলেন ধরণী ঘোষাল, আপনি নন, বলবন্ত সিং। আমি ওকে নিয়ে রাস্তায় বেরিয়ে পাশেই টায়ারের দোকানে ঢুকেছিলাম। টেলিফোন যন্ত্রটা দেখিয়ে জানতে বলেছিলাম বলবন্ত সিংয়ের নামে টেলিফোন আসতো কি না। শিখ দোকানদার খালিস্তানি মেজাজ দেখিয়ে বলেছিল, আসতো বই কি, এখনও আসে। দিল চৌচির করার মতো সব টেলিফোন। দিল চৌচির করার মতো টেলিফোনই আশা করছিলাম। খুঁটিয়ে জিজ্ঞেস করতেই খবরটা পেয়ে গেলাম। একটি নারী কণ্ঠ প্রায় ডেকে দিতে বলতো বলবন্ত সিংকে। বলবন্ত তাকে ফোন করত। তার ঠিকানা। আবার উগ্র হয়ে উঠেছিল খালিস্তানি টেম্পার। আমি ধীরে সুস্থেই ঠিকানা উদ্ধারের পথ পাতলে দিয়েছিলাম। উল্টোপাল্টা টেলিফোনের বিল আসার জন্যে অনেকেই আজকাল খাতায় লিখে রাখে রোজ কোন নম্বরে টেলিফোন করা হলো। সেসব খাতা নেই কি দোকানে? সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিল খাতাখানা। উগ্র শিখ আঙ্গুল দিয়ে দেখিয়েছিল 3 দিন আগে বলবন্ত সিংয়ের ফোন করা নাম্বারটা। একই নাম্বার দেখলাম আগেও লেখা রয়েছে খাতায়। ওইখানে দাঁড়িয়েই ফোন করলাম
197-এ। ডাইরেক্টরি ইনকোয়ারি। পেয়ে গেলাম আলিপুরের একটা ঠিকানা। গিয়েছিলাম সেখানে। বাড়িটা এক বিলেত ফেরত ব্যারিস্টারের। এখন অবশ্য ব্যারিস্টার সম্মান আর কাউকে দেওয়া হয় না, সবাই অ্যাডভোকেট। তাহির আহমেদ কিন্তু মার্বেল প্রস্তর ফলকে এখনও সেই ঘোষণাই করে চলেছেন। ভদ্রলোক মাঝবয়সী। পুলিশ দেখেই পাইপ নামিয়ে বললেন, খবরটা পেলেন কি করে? আকাশ থেকে পড়লেন ধরণী ঘোষাল। কিসের খবর? সাকিনা 2 দিন হলো পালিয়েছে। পুলিশকে জানায়নি কেলেঙ্কারির ভয়ে। বাট হাউ? সাকিনা তার একমাত্র মেয়ে, পঞ্চদশী, স্কুল গার্ল। ঘর তার দোতলায়। পেছনের বারান্দা থেকে নেমে যাওয়া যায় একতলার বাগানে। সেখানে থেকে দরজা খুলে 2 দিন আগে রাত্রে পালিয়েছে সাকিনা। মায়ের হিরে জহরতও নিয়ে গেছে, প্রায় লাখ টাকার জুয়েল। বলা বাহুল্য বেশিরভাগই কালো টাকায় কেনা। তাই চেপে গেছিলেন তাহির আহমেদ। সাকিনার পড়ার টেবিলে নিজের একটা ছবি ছিল কাচের তলায়। এক কোণে ছোট্ট করে একটা টেলিফোন নাম্বার লেখা, খালিস্তানি শিখের টায়ারের দোকানের টেলিফোন নাম্বার। সাকিনা দেখতেও বিশেষ সেই নায়িকার মতো, যার ছবির বুকের হরতন আঁকা দেখে এসেছি বলবন্ত সিংয়ের ঘরে। প্রেমের সম্পর্ক ছিল দুজনের মধ্যে। সাকিনা জহরত নিয়ে পালিয়ে গেছে তাহলে বলবন্ত সিংয়ের কাছেই। তক্ষুনি গেলাম টায়ারের দোকানে। বলবন্ত সিং কি শাদি টাদি করবো বলেছিল ইদানিং? বলছিল বই কি, টাকার পাহাড়ে নাকি বসবে শিগগিরই। ট্যাক্সি চালাতে আর হবে না, টায়ারের দোকান দেবে। ক্যাপিটাল কুছ পরোয়া নেই, অভি হো জায়গা। কিন্তু বলবন্ত সিংয়ের একখানা মাত্র ঘরে তালা ঝোলে না কেন? আমরা তো ভেজানো দরজা খুলেই ভেতরে ঢুকেছিলাম, তালা কোথায়? আশপাশের ঘরের বাসিন্দাদের জিজ্ঞেস করে জানা গেল ব্যাচেলার বলবন্ত ওই রকমই কাছা খোলা। এই তো দিন কয়েক আগেই ভোর রাতে বন্ধুবান্ধব নিয়ে এসেছিল। কেউ উঠে অবশ্য দেখেনি বলবন্ত তাদের মধ্যে ছিল কি না। ভোরবেলা দেখা গেল দরজা দুহাত করে খোলা। বলবন্ত নেই, বন্ধু টন্ধুও নেই। নিশ্চয়ই চাবি দিতে ভুলে গেছে। তালাটা পাওয়া গেল ঘরের মধ্যে। যা খুঁজছিলাম সেটা কিন্তু পাওয়া গেল না, জহরতের বাক্সটা। যে রাতে বন্ধুদের নিয়ে বলবন্ত এসেছিল বলে প্রতিবেশীদের বিশ্বাস, সে রাতেই খুন হয়েছিল বলবন্ত। পকেট থেকে চাবি নিয়ে বন্ধুরা এখানেই এসেছিল জহরতের বাক্স সরাতে। হত্যাকারীরা তাহলে বলবন্তের বন্ধু। বাড়ির ঠিকানা জানত, কিন্তু ট্যাক্সি নিয়ে উত্তর কলকাতার দিকে যাচ্ছিল কেন? শটান ভবানীপুরে এলো না কেন? খুনটার মোটিভ তাহলে ট্যাক্সি ছিনতাই নয়, জহরত লুট। শুনে নিশ্চিন্ত হলেন ধরণী ঘোষাল। ট্যাক্সি ড্রাইভারদের হামলা এবার রোখা যাবে। আমার মনটা কিন্তু খচখচ করতে লাগলো। বলবন্তের বন্ধুরা অত রাতে বেলেঘাটাতেই বা এলো কেন? খুনটুন করে ভবানীপুরের দিকে না গিয়ে আমহার্স্ট স্ট্রিট থানার সামনেই বা গেল কেন? ধরণী ঘোষালকে নিয়ে এলাম আমহার্স্ট স্ট্রিট থানায়। দেখলাম ট্যাক্সিখানা। পেছনে ট্রাঙ্ক খুলে দেখলাম থরে থরে সাজানো টায়ার। অনেকগুলো মোটর সাইকেলের টিউবও রয়েছে ভেতরে। টায়ার আর টিউব দুটো থেকেই বেরোচ্ছে দিশি মদের গন্ধ। চোলাই মদ টিউবে ভরে টায়ারের মধ্যে লুকিয়ে নিয়ে যাওয়া হতো। সবকটা টিউবই খালি, অর্থাৎ ট্যাক্সি করে মাল পাচার করে ফিরছিল বলবন্ত সিং। কোথায় ফিরছিল? ধরণী ঘোষালকে নিয়ে চলে এলাম বেলেঘাটায়। চোলাই মদের ডিপো এখানে একটা নয়, একাধিক। ডোবায় পোতা থাকে বোতল, জ্বালা। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে ধারে ধাপা বানতলা পর্যন্ত চলছে এই ব্যবসা। দিন দুপুরেও দূর থেকে দেখা যায় ঝোপের মধ্যে জলা জায়গায় ধোঁয়া উঠছে। ধরণী ঘোষাল দেখলাম আমার চাইতেও বেশি খবর রাখেন। মার্কামারা কয়েকটি আড়তে হানা দিলেন সবার আগে। অভয় দিতে এক জায়গায় বললে, বলবন্ত সিং খুন হয় যে রাতে, সেই দিন এক গাড়ি মাল নিয়ে গেছিল। সঙ্গে ছিল 3 জন পাঞ্জাবি দোস্ত, শিখ। ধরণী ঘোষাল উল্লসিত হলেও আমি হইনি। এত বড় শহরে 3 জন শিখ খুনেকে খুঁজে বার করা সম্ভব নয় কোনো মতেই। কিন্তু তাই বলে তো হাল ছেড়ে দেওয়াও যায় না। এক গাড়ি মাল ডেলিভারি দিয়ে বলবন্ত বন্ধুদের নিয়ে আবার আসছিল নিশ্চয় আরেক গাড়ি মাল নিতে।
অন্তত বন্ধুরা তাই বুঝিয়েছিল বলবানকে। তারপর বচসা হয়েছে, খুন হয়েছে বলবান। কিন্তু কলহটা কী নিয়ে? সাকিনাকে নিয়ে নয় তো? উপপত্নীর ভাগ তো দোস্তরাই চায়। সাকিনা তাহলে কোথায়? ট্যাক্সি পাওয়া গেছে উত্তরমুখ অবস্থায়। বলবানকে সরিয়ে দোস্তরা প্রথমেই সাকিনা সন্ধানেই যাচ্ছিল নিশ্চয়। ভেবেছিল রূপ আর রূপও এক জায়গাতেই পাওয়া যাবে। তেল ফুরিয়ে যাওয়ায় ফিরে এসেছে বলবন্তের ঘরে। জহরত পেয়েছে কিনা জানা যাচ্ছে না, কিন্তু সাকিনাকে পেয়েছে কি? বলবন্তের যা চরিত্র তা থেকে বোঝা যায় উত্তর কলকাতার একটা নিষিদ্ধ পল্লীতে তার যাতায়াত থাকা স্বাভাবিক। সোনাগাছিতে চোরাই মদের কারবারটাও সেখানে চলে ভালো। ট্যাক্সি নিশ্চয়ই যাচ্ছিল সেই দিকেই। বলবন্ত নিজের ঘরে তোলেনি সাকিনাকে, হয়তো রেখে এসেছে নিষিদ্ধ পল্লীরই কোনো নিশ্চিন্ত ডেরায়। গেলাম সোনাগাছিতে। হেদিয়ে পড়েছিল ধরণী ঘোষাল, কিন্তু ঘন ঘন নস্যি নিচ্ছিলেন আর দিচ্ছিলেন আমাকে। চার্চিল চার্চিল স্বগতোক্তি শুনে যাচ্ছিলাম সমানে। মৃগাঙ্ক, তুমি সোনাগাছি কখনো যাওনি আমি জানি, কিন্তু আমার লাইনটাই খারাপ। সব খবরই রাখতে হয়। বারবণিতাদেরও ক্যাটাগরি আছে। রূপ আর পসার অনুযায়ী এক এক বাড়িতে এক এক দলের নিবাস। নতুনদের তোলা হয় আবার বিশেষ বিশেষ জায়গায়। বাঙালি, হিন্দুস্থানি, মুসলিম, চাইনিজদের এলাকা আলাদা আলাদা। নিয়মিত খদ্দেররা মোটামুটি খবর রাখে দালালদের দৌলতে। দালালরাও সব ভাঙে না, পুলিশের ভয়ে। কিন্তু রামকেষ্ট আমার হাতের লোক। কোনো কালে তার একটা উপকার করে ফেলেছিলাম। আজও সেই উপকার ফিরিয়ে দেওয়ার জন্যে সে এক পায়ে খাড়া। ধরণী ঘোষালকে জিপে বসিয়ে এই রামকেষ্টকেই খুঁজে বার করলাম। কথা ফুরোনোর আগেই সে শুধু সাকিনার ডেসক্রিপশন শুনে বলে দিলে মালটা কদিন আগেই এসেছে বটে, কিন্তু বাজারে নামেনি এখনও। প্রাইভেট মাল। প্রাইভেটদের এলাকায় আছে বহাল তবিয়তে। সোনাগাছির অলিখিত নিয়ম অনুযায়ী সেখানে কাউকে নিয়ে যাওয়া যাবে না। কিন্তু রামকেষ্ট তো আমাকে চেনে। সোনাগাছির সততা সম্বন্ধে আমাকে সমঝে দেওয়ার পর নিয়ে গেল সাকিনার ঘরে। পঞ্চদশী মেয়েটা যেন আগুন দিয়ে গড়া। হেলেনের জন্য ট্রয়, পদ্মিনীর জন্য চিতোর ধ্বংসের পর সাকিনার জন্য কলকাতা ধ্বংস হয়ে গেলে আশ্চর্য হব না। বলবন্ত তো গেলই, এবার যাবে তার হত্যাকারীরা। আমাকে দেখেই ভুরু কুঁচকেছিল সাকিনা। রামকেষ্ট অভয় দেওয়ার পর ভুরু সরল হয়েছিল। বলবন্ত যে আর নেই প্রথমে তা ভাঙি না, শুধু দুটো প্রশ্ন করেছিলাম, জহরতের বাক্সটা কোথায়? বলবন্তের কাছে, বলেছিল সাকিনা। অত দামি বাক্স এই অঞ্চলে রাখতে চায়নি, কিন্তু আজ এলেই বলবে বাক্স ফিরিয়ে আনতে। দ্বিতীয় প্রশ্নটা করতেই বললে, হ্যাঁ হ্যাঁ, চিনব না কেন, আমারই দেওয়া তো। দ্বিতীয় প্রশ্নটা কি যদি আজ করতে পারো মৃগাঙ্ক, তাহলে বুঝবো তুমি বড় গোয়েন্দা লেখো, আর যদি না পারো ধৈর্য ধরো। তখন সন্ধে হয়েছে। সোনাগাছির মদের আড্ডায় ভিড় শুরু হয়েছে। রামকেষ্টকে দিয়ে দোকানদারদের ম্যানেজ করিয়ে কাউন্টারের পেছনে সাকিনাকে বসিয়ে রাখলাম বোরখা পরিয়ে। সাকিনা এসেছিল। বলবন্ত আর ফিরবে না শুনে রাগে ফুঁসতে ফুঁসতে এসেছিল। মদ খেতে আসবে শুনে এক কথাতেই রাজি হয়ে গেছিল। ভেবেছিলাম এক রাত্রে হবে না, অনেক রাত অপেক্ষা করতে হবে। সোনাগাছিতে মদের কারবারে এবং মেয়েদের কারবারে যাদের যাতায়াত নিয়মিত, কিছুক্ষণের জন্য এখানে তাদের আসতেই হয় গলা ভিজিয়ে নেওয়ার জন্যে। জহরতের বাক্স পেয়েও যারা জহরতের মালকিনকে পায়নি, সাকিনার সন্ধানে তারা আসবেই আসবে। সাকিনার সন্ধানে না হলেও টাকা ওড়াতে, ফুর্তি করতে আসবেই। এখানে বসে মদ যারা খায় না, বোতল বগলে করে নিয়ে যায় তারা। মোট কথা আসতেই হবে। অপরাধীদের চরিত্রের এদিকটা আমার ভালোভাবেই জানা। মৃগাঙ্ক, ভাগ্য সহায় হয় উদ্যোগীদের, বরাবর তাই দেখেছি। সেই সন্ধ্যাতেও তাই দেখলাম। তিনজন শিখ পাঞ্জাবি ঢুকলো ঘরে। চনমনে চোখ, বেপরোয়া ভাবভঙ্গি। চোখের ইশারা করল সাকিনা। বোরখার আড়ালে দেখলাম চোখ জ্বলছে তার। ধরণী ঘোষাল তৈরি ছিলেন। তিনজনকেই তুললেন আগে থেকে এনে রাখা ভ্যানে। তিনজনেই কবুল করেছিল বলবন্ত হত্যার অপরাধ।
ওরা ছিল 4 বন্ধু। মদ সাপ্লাই ওদের মেন বিজনেস। ট্যাক্সি রেখেছিল বলবান সেই কারণেই। কিন্তু একদিন সাকিনাকে প্যাসেঞ্জার তুলে তাকে গেঁথে ফেলেছিল ছিপে। বাড়ি থেকে বার করে জহরতের বাক্সও তুলেছিল বাড়িতে। মতলব ছিল বোম্বেতে পিঠ টান দেওয়ার, সাকিনাকে নিয়েই। ফিল্ম হিরোইন বানাতো। কিন্তু 3 দোস্ত বাগড়া দিয়েছিল মদের কারবার লাটে উঠবে দেখে। দেখতে চেয়েছিল সাকিনাকে, দেখায়নি বলবান। বেলেঘাটায় ওই জন্যই ওকে নিয়ে যাওয়া হয়েছিল। হয় সাকিনা আর জহরতের ভাগ দাও, নইলে জানে মরো। লড়ে গেছিল বলবান, কিন্তু 3 জনের একজনের দিকে আমি এক দৃষ্টে চেয়েছিলাম অনেকক্ষণ থেকেই। মাথা এসে ছোটোখাটো, শিখদের মতো লম্বা চওড়া নয়, কথাও বলছে না, চুপচাপ। ধরণী ঘোষালকে আড়ালে ডেকে বলতেই তাকে ছাড়া বাকি দুজনকে সরিয়ে নিয়ে গেছিলেন তিনি ঘর থেকে। ঘরে তখন সে আর আমি চোখে চোখে চেয়ে বলেছিলাম, তুমি বাঙালি। চমকে উঠেছিল সে। এ পথে এলে কেন? কর্কশ গলায় বলেছিল, পেটের জ্বালায়। কিন্তু এখন তো ইন্ডিয়ান পিনাল কোডে 302 ধারা অনুযায়ী ফাঁসি হবে তোমাদের। 390 ও 402 ধারা অনুযায়ী রবারি আর ডেকয়েটি চার্চেও ফেসে যাবে। নীরবে চেয়ে রইল সে। ভয় পেয়েছে। দাড়ি গোঁফ রেখেছ কেউ যাতে চিনতে না পারে। কেন? আরও খারাপ কাজ করেছ? কথা নেই। বিয়ে করেছ? হ্যাঁ। বউ আছে? হ্যাঁ। ছেলে মেয়ে আছে। এদের ফাঁসিয়ে দিয়ে যেতে তো হবে এবার। ফাঁসিয়ে দিয়েছি অনেক দিন। বাড়ি ছাড়া? হ্যাঁ। কেন? খেতে দিতে পারি না। এখন তারা খেতে পাচ্ছে? মাঝে মাঝে টাকা পাঠাই, মুখ আর দেখাই না। কোথায় থাকে তারা? জবাব নেই। তাদের জন্য মন কাঁদে না, দেখতে ইচ্ছে যায় না। পকেট থেকে একটা ফটো বার করলো সে। কোন দুমড়ানো মলিন। বললে, এইটাই দেখি রোজ। দেখি। ইতস্তত করে বাড়িয়ে দিল সে। আমি দেখলাম এবং চমকে উঠলাম। 6 জনের পরিবারের একজনকে আমি চিনি, শ্রাবণী। মৃগাঙ্ক, তাই আমি পালিয়ে এসেছি। খেতে না পাওয়া মেয়েটাকে এবার আমি বাফারাও করলাম জন্মের মতো। তাকে টাকা দিয়েছি, খাবারের বন্দোবস্ত করে এসেছি। কিন্তু শুধু আমিই জানি ইহজীবনে সে আর বাবাকে ফিরে পাবে না। সাকিনাকে ফিরিয়ে দিয়েছি তার বাবার কাছে। সে ঘড়িটা চিনিয়ে না দিলে বলবান সিংয়ের হত্যাকারীকে ধরতে পারতাম না। ধরণী ঘোষালরা একদম মাথা খাটান না, এইটাই ওদের বড় দোষ। বলবান সিংয়ের কবজিতে ঘড়ি পরার দাগ ছিল, কিন্তু ঘড়িটা নিয়ে একদম মাথা ঘামাননি। টাকা পয়সা সমেত হত্যাকারীরা সেই ঘড়িটাও তো খুলে নিয়ে গেছিল। একজন না একজন হাতেও নিশ্চয়ই পড়েছিল। নিশ্চয়ই দামি বলেই নিয়ে যাওয়ার লোভ হয়েছিল। সাকিনাই চিনিয়ে দেয় ঘড়িটা। ক্যাসিও কোয়ার্টজ ঘড়ি। মাস, তারিখ, বার, অ্যালার্ম সব আছে সেই ঘড়িতে। এই একটিমাত্র সূত্র সন্ধানেই সাকিনার সঙ্গে দেখা করেছিলাম এবং দ্বিতীয় প্রশ্নটা করেছিলাম। যাক সে কথা। শ্রাবণীকে পিতৃহীন করার অপরাধ বুকে নিয়ে পালিয়ে এসেছি এই পাহাড় বনের নির্জনতায়। বিবেককে জিজ্ঞেস করছি বারবার, সমাজের ভালো করতে গিয়ে নির্দোষদের সর্বনাশ করার কোনো অধিকার কি আছে আমার? শ্রাবণী তো নিষ্পাপ। কেন তার এত বড় ক্ষতি আমি করলাম? খ্যাতি, যশ, কৃতিত্বের অহংকার। মরীচিকার পেছনে আর কতদিন ছুটে চলব মৃগাঙ্ক, বলতে পারো? এতক্ষণ আপনারা শুনলেন রহস্য গল্প আমার মনের মরীচিকা। গল্পের লেখক অদৃশ বর্ধন। গল্প পাঠে আমি সাগর। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে গল্পটি লাইক এবং শেয়ার করবেন। এই ধরনের আরও রোমাঞ্চকর গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। সঙ্গে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।